আপনার এত বড় সাহস! আপনি আমার গ্রামের মধ্যে ঢুকে সেখানে সীমানা তৈরি করছেন নতুন করে। গ্রামের সবাই ভালো করেই জানে আগে আমাদের গ্রামের সীমানা আরো বড় ছিল। আপনারা সেটা জোর করে দখল করেছেন। এখন আমরা আমাদেরটা বুঝে নিতে চাই। বললি হয়ে গেল নাকি? বাপ দাদারা সীমানা বড় করেছে, তারা অবশ্যই জানতো কোনটি ঠিক কোনটি ভুল। তখন তো কিছু হয়নি, আপনি এখন এসেছেন কেন? বাপ দাদার আমলে যেটা বুঝে নিতে পারেননি সেটা এখন আমি বুঝে নেব। কৃষ্ণপুর গ্রামের সকলে এখানে আছে। আপনি যদি জোর করে আমাদের গ্রামে ঢুকে সীমানা বৃদ্ধি করেন, কৃষ্ণপুর গ্রামের কেউ বসে থাকবে না, রক্তের বন্যা বয়ে যাবে। এখানে শুধু কৃষ্ণপুরের লোক নেই, পলাশপুরের লোকও আছে। কিন্তু রক্ত নিয়ে খেলতে চাইলে আমরাও খেলতে প্রস্তুত। দেখি কার কত জোর। মুখ সামলে কথা বল হরি, এমন মার মারবো বাপ দাদার নাম ভুলে যাবি। বারবার বলছি নিতাই বাবু, বাড়াবাড়ি করবেন না, রক্তের বন্যা বয়ে যাবে। ঠিক আছে, আমরা তো আর রক্ত খেকো নই। চলো সবাই পরে দেখা যাবে, চলো। কিন্তু বাবু, কোনো কিন্তু নয়, সবাইকে নিয়ে চলো। আমি চাই না আমার গ্রামের মানুষ রক্ত ঝরাক। কিরে হরি, তুই তো আমার সাথে কোনো ধরনের কথা বলিস না দেখছি। এই মুখ গোমড়া করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আপনার জন্য আজকে আমাদের পলাশপুর গ্রামে নাক কাটা গেল। ওই কৃষ্ণপুর গ্রামের কাছে লজ্জায় মরে যাচ্ছি আমি। ও আচ্ছা, এজন্যই তুই রেগে আছিস, তাই না? অবশ্যই, এটা রেগে থাকবারই কথা। গ্রামবাসী সবাই আপনার উপর ক্ষেপে আছে। আপনি পালিয়ে এসেছেন, সবাই এটা বলে। তোরও কি মনে হয় আমি পালিয়ে আসবার মানুষ? আমার তো এতদিন সেটা মনে হতো না। আজকে আপনি যে কাজ করেছেন, তারপর আর মনে না হওয়ার কিছু আছে বলে তো মনে হয় না। সব সময় জোর দিয়ে কাজ হয় না, মাঝে মধ্যে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আপনি ঠিক বাবু কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। আমরা যদি ঝগড়া ঝামেলা করতাম, আমাদের লোকের ক্ষতি হতো। আমি বুদ্ধি দিয়ে কাজ করি। তুই আজকে রাত্রে একটি কাজ করবি। কি কাজ করতে হবে বলুন বাবু। গ্রামের আরো দুজনকে সাথে নিবি। রাতের বেলায় পাশের গ্রামে গিয়ে বাঁধ কেটে দিয়ে আসবি। জোয়ারের পানিতে ওদের সমস্ত গ্রাম ভেসে যাবে। তারপর মজা বুঝতে পারবে আমাদের সাথে লাগবার পরিণতি। বাবু, আপনি তো একটা ভালো বুদ্ধি করেছেন। আপনার মাথায় এত বুদ্ধি! সব সময় জোর খাটিয়ে হয় না, বুঝলি তো এবার? জমি সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। নদীর নোনা জল ঢুকে আমাদের বাঁধ তো ভাঙবার কথা না। কিভাবে কি হলো বাবু? কিভাবে কি হলো আমি নিজেও তো বুঝতে পারছি না। তোমাদের দুঃখ আমি বুঝতে পারছি। আমি তো আর তোমাদের ছেড়ে যাচ্ছি না। তোমরা কোনো চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আপনি যত দ্রুত সম্ভব কিছু একটা ব্যবস্থা করুন। তোমরা সবাই এখন যাও, একটু সাবধানে থাকবে। কারোর কোনো সমস্যা হলে আমার কাছে এসো। এমন কাজ কে করেছে সেটা কি বুঝতে এখনো বাকি রয়েছে আপনার? এমন কাজ কে করতে পারে সেটা বুঝতে আমার বাকি নেই, সবটাই বুঝতে পারছি আমি। তাহলে গ্রামবাসীদের কাছে বলা উচিত ছিল, সবাই গিয়ে হামলা করতাম। আগে ওরা যেটা করেছে সেটার সমান সমান করতে হবে। আমাদের সময় মতো করা যাবে। আজকে রাতে যেভাবেই হোক ওদের গ্রামের বাঁধ কেটে দিবি। তা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি কাজ ঠিকঠাক মতোই করে দেব। না 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 না, ওই কৃষ্ণপুর গ্রামের মানুষদেরকে এবার আর কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আমাদের সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। বাবু, ভয় পাবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। গ্রামবাসী আপনার সাথে আছে। আছো তো তোমরা? দেখলেন তো বাবু, সবাই আপনার সাথে আছে। বসে থাকবেন না, চলুন আজকে একটা দফা রফা করতে হবে। আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি পানিতে শরীর ভিজে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই চারিদিকে দেখি পানি। আমি বৃদ্ধ মানুষ, আর একটু হলে ঘরের নিচে চাপা পড়ে যেতাম। অনেক সহ্য করেছি, আর না। চলো সবাই, আজকে ওদেরকে দেখে নেব। আজকে আর ছাড় নেই কাউকে। আমি কোনো রক্তারক্তি চাইছিলাম না, সেজন্য শান্তিতে থেকেছি। কিন্তু তোমরা সেটা হতে দাওনি। আমরা কিছু করিনি, আপনারাই প্রথম আমাদের গ্রামের বাঁধ ভেঙে দিয়েছিলেন।
আমরা কারোর বাঁধ ভাঙিনি। শুধু শুধু দোষারোপ করলে আজকে কিন্তু পলাশপুর গ্রামে মানে মানে বসে থাকতে আসেনি, রক্ত মাথায় চড়ে গেছে। ছোট মুখে বড় কথা মানায় না রে। দুদিন আগেও তো পালিয়ে গেলি, আজকে আবার বড় বড় কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক তুই কত শক্তিশালী। তোর এত বড় সাহস, তারা তো কি মজা দেখাচ্ছি। কেন যেদিকে হাসপাতালে ভর্তি নিয়েছে কে জানে, পরে দেখা যাবে গ্রামের হাসপাতালের টাকাটাও পরিশোধ করতে পারিনি। দেখেছো বুড়িমা, দেখেছো এখানে এসব এদের শান্তিতে ঝগড়াই চলছে। হ্যাঁ, আমরা নাকি হাসপাতালে টাকা দিতে পারবো না। তোরা যদি হাসপাতালে টাকা দিতে না পারিস, আমরা আর উল্টোটা তোদের দিয়ে দেব। হাসপাতালে টাকা কোত্থেকে দেব? তোমাদের জন্যই তো এই অবস্থা হয়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছু মরে গেছে। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, সবকিছু নষ্ট হয়ে গেছে এদের জন্য। ও আচ্ছা, সব দোষ আমাদের, তোদের কোনো দোষ নেই। তোরা যে আমাদের সবকিছু নষ্ট করে দিলি তার কি হবে? আর একটু হলে যে আমরা মারা যেতাম, সেটার কি হবে? বুড়িমা বললো সেজন্য ছেড়ে দিলাম, না হলে খবর ছিল। হ্যাঁ, মারা গেলেই তো ভালো হতো, মানুষজন কমতো, মারামারিও তো আর হতো না। চুপ করবি কি? এখানে বসেও মারামারি লাগাবি? ডাক্তার কিন্তু বের করে দেবে, তারপর চিকিৎসা হবে না। তোমার কি সমস্যা হয়েছে কিছুই তো বললে না। হঠাৎ করে শহর থেকে চলে আসলে, আমাকে জানালে না। এটা আবার কেমন কথা বলছো তুমি বাবা? আমার বাড়িতে আসবো সেটা আবার জানিয়ে আসতে হবে? আমি আবার সেটা কখন বললাম তোমাকে? আমি বললাম প্রতিবার তো বলে আসো, অনেক সময় আমি নিজে আসতে বললেও আসো না, এবার হঠাৎ। তোমাদের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, না আসাই উচিত ছিল। তোমাদের এই অবস্থার জন্যই তো আসি না। এসব তোমার বোঝবার দরকার নেই, তুমি তোমার পড়াশোনা নিয়ে থাকো। মানুষ দিন দিন শিক্ষিত হচ্ছে বাবা, তোমরাও একটু ভালো হওয়ার চেষ্টা করো। এরকম করলে মানুষ কি বলে, এতে তো তোমাদেরই ক্ষতি হচ্ছে। সব মারামারি বন্ধ করে দাও। তোমার জ্ঞান আমার দরকার নেই, তোমার জ্ঞান তুমি অন্য কোথাও গিয়ে দেখাও। তোমাকে না কত করে বলেছি, আমার ব্যাপার নিয়ে তুমি নাক গলাবে না। বাবা, তুমি একটু বোঝবার চেষ্টা করো। এতে করে দু গ্রামেরই ক্ষতি হচ্ছে, তুমি তো গ্রামের ভালো চাও। অবশ্যই আমি গ্রামের ভালো চাই, কিভাবে সেই ভালো আদায় করে নিতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। তোমার জ্ঞানের দরকার নেই, তোমার কথা শোনবার সময় আমার নেই। বাবা, তুমি কিনা শেষ পর্যন্ত আমার সাথেও খারাপ ব্যবহার করছো। তোমাকে বললাম না, এখন আমার মন মেজাজ খারাপ আছে, এখন যাও। আলাদা করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আপনারা সবাই আমাকে ভালো করেই চেনেন। হয়তোবা আপনাদের শত্রু বা প্রতিপক্ষ মনে করেন। আমি কিছু কথা বলবার জন্য আপনাদের কাছে এসেছি। নিশ্চয়ই কোনো জাল আছে। নিতাই বাবু নিশ্চয়ই কোনো ফন্দি করে ছেলেকে পাঠিয়েছে। এর কথা শোনা ঠিক হবে না বাবু। আমি এখানে আছি, আমার উপরে কথা বলা তোর উচিত হবে না রমেশ। চুপ করে থাক, কি বলে ওরা শোনো। অনেকদিন ধরে আপনারা ঝগড়া মারামারি করে আসছেন। সভ্য মানুষ হিসেবে সেটা কোনো মতেই কাম্য না। আমি চাই আপনারা সবকিছু বাদ দিন। আপনাদের গ্রামের হাল দেখেছেন, দুদিন পরে তো না খেয়ে মারা যাবেন। নিজেদের বাঁধ নিজেরা তৈরি করুন, ফসল ফলান, নিজেদের উন্নতি হবে। আপনারা যাদের শত্রুপক্ষ ভাবছেন তারাও কাবু হবে। সবাই ভেবে দেখেন, নিতাই বাবুর ছেলে হলেও সুরেশ কিন্তু ভালো কথা বলেছে। গ্রামে কিন্তু দুদিন বাদে দুর্ভিক্ষ দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ বাবু, ভেবে দেখা উচিত। আমরা তোমার কথা মানছি, কিন্তু আমাদের উপর যদি কোনো আক্রমণ হয়? আমি তো আছি, কোনো আক্রমণ হলে আগেই জানিয়ে দিতে পারবো। আর আপনারা আগ বাড়িয়ে কিছু না করলে আশা করি আক্রমণ হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা আগ বাড়িয়ে কিছু করব না, নিজের উন্নতি করবার চেষ্টা করব। তোমার কথা আমরা রাখলাম। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমাদের গ্রামের লোকেরা আমাদের কথা শোনেনি, আপনারা শুনেছেন। আপনাদেরকে ধন্যবাদ। এখন আমি যাই, পরবর্তীতে আসবো। কোনো অনিয়ম করা চলবে না, ভালোভাবে বাঁধটি নির্মাণ করতে হবে, যেন জোয়ারের জলে ভেসে না যায়। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, এবারে গ্রামবাসী সবাই একসাথে কাজ করছে, বাঁধ অনেক মজবুত হবে। বাঁধ বাঁধার পাশাপাশি গ্রামবাসী সকলকে বলে দিয়েছি, এক টুকরো জমি যেন অবশিষ্ট না থাকে, সব জায়গায় যেন চাষাবাদ করা হয়। একই সাথে গ্রামের কিছু লোক মিলে এখন থেকে আমরা রাতে বাঁধ পাহারা দেব। কেউ যেন বাঁধের ক্ষতি করতে না পারে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। গ্রামের সবাই যদি এভাবে আমরা একযোগে যে কোনো কাজ করি, তাহলে খুব সহজেই সে কাজে সফলতা আসবে। বাবু, এরপর আমরা গ্রামের সব কাজ একযোগে করব। এতে গ্রামের উন্নতি হবে, আমাদের হবে। আরে হয়েছে হয়েছে, এসব নিয়ে তোকে আর ভাবতে হবে না। এখন যে কাজ করতে এসেছিস সেটা মন দিয়ে কর। আর গ্রামের কিভাবে উন্নতি করা লাগবে সেসব বুদ্ধি আমার মাথায় আছে।
বাবু, আপনার সাথে একটা কথা বলবার ছিল। আপনি যদি কিছু না মনে করতেন তাহলে নির্ভয়ে বলতাম। আমার সাথে কথা বলতে কবে থেকে আবার তুই ভয় পাচ্ছিস রে? আপনার সাথে কথা বলতে তো ভয় পাই না, যেহেতু আপনার পরিবারের কথা, সেহেতু একটু ভয় তো পেতেই হয়। আমার পরিবারের কথা? আমার পরিবার আবার কে কি করলো বল তো শুনি। ছোটবাবুর ব্যাপারে শুনেছি, ছোটবাবু কৃষ্ণপুর গ্রামে গিয়েছিল। সেখানে সবার সাথে নাকি তিনি আলোচনা করেছেন। গ্রামবাসী অনেকেই কানাঘুষো করছে। আপনার ছেলে হয়ে যদি শত্রুপক্ষের সাথে এভাবে মেলামেশা করে, সেটা তো কেউ ভালো চোখে দেখছে না বাবু। যা বলছিস তুই জেনে শুনে বলছিস তো? পরে যদি এমন প্রমাণ হয় আমার ছেলে সেখানে যায়নি, তখন কি হবে? মিথ্যে কথা হলে অবশ্যই আমি আপনাকে বলতাম না। যেহেতু আমাদের ছোটবাবুর ব্যাপারে কথা, আমি 100% নিশ্চিত। আপনি যদি ছোটবাবুর সাথে কথা বলেন, তাহলেই সবটা পরিষ্কার হতে পারবেন। এতদূর লেখাপড়া করিয়েছি, বড় করেছি, পড়ালেখা শিখে সে এখন আমাদেরই শত্রুর সাথে চলাফেরা করছে। বুঝতেই তো পারছেন, গ্রামের মানুষজন ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। এরকম চলতে থাকলে মানুষ কিন্তু আপনাকে আর মান্যগণ্য করবে না। আমি এক্ষুনি গিয়ে এসব কথা ওকে জিজ্ঞেস করতে চাই। এসব ব্যাপারে আমার সন্তান হলেও কোনো ছাড় দেওয়া যাবে না। সুরেশ, সুরেশ, কোথায় আছিস? ঘর থেকে বেরিয়ে আয়, তোর সাথে এক্ষুনি আমার জরুরি কথা আছে। তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। বাবু, আপনার শরীর তেমন একটা ভালো না, এত জোরে চেঁচামেচি করবেন না। আর ছোটবাবুর সাথেও একটু শান্তভাবে কথা বলুন। তুই আমাকে জ্ঞান দিতে আসিস না, চুপ করে থাক। সুরেশ, তাড়াতাড়ি আয়, ডাকছি, শুনতে পাচ্ছিস না? কি হয়েছে বাবা? তুমি এত উত্তেজিত কেন? এভাবে আমাকে ডাকছো কেন? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে তুমি বুঝতে পারছো না? তোমাকে এত পড়াশোনা করিয়েছি, তুমি আমার শত্রুপক্ষের সাথে যোগদান করেছো। তোমার জন্য গ্রামের লোক আমাকে ছি ছি করছে। আমি ভেবেছিলাম তুমি গ্রামের কাজে আসবে, এখন তো দেখছি গ্রামের চরম শত্রু তুমি। এ তুমি কি বলছো বাবা? আমি এমন কোনো কাজ করিনি যার দ্বারা তুমি অপমানিত হবে। তুমি করেছো নাকি করনি সেটা এখনই প্রমাণ হবে। তুমি কি কৃষ্ণপুর গ্রামে গিয়েছিলে? তাদের সাথে বৈঠক করেছো? হ্যাঁ বাবা, আমি তোমাকে তো বোঝানোর চেষ্টা করেছি, তুমি আমার কথা বোঝোনি। আমি সেখানেও গিয়েছিলাম তাদেরকে বোঝানোর জন্য। তার মানে লোকজন যে কথা বলছে সে কথাই সত্যি? তোমার এত বড় অধঃপতন! তুমি এক্ষুনি শহরে চলে যাও, আর যদি থাকতে চাও ভুলেও ওই কৃষ্ণপুর গ্রামে যাবে না, আমি বলে দিলাম। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমার কথার যদি কোনো বরখেলাপ হয়েছে তাহলে তোমাকে গ্রাম ছাড়তে বাধ্য করব আমি। বাবু, আমাদেরকে বাঁচান। এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরবো। আমাদের অবস্থা আপনি দেখেছেন। গ্রামবাসী সবার একই অবস্থা, পুরো পলাশপুর গ্রামে দুর্ভিক্ষ লেগে গেছে। অনেক গ্রাম ছেড়ে চলে যেতে চাইছে, কেউ কেউ হয়তো চলেও গেছে। হঠাৎ করে এমন কেন হলো বলো তো? মানুষজন চলে যেতে চাইছে কেন? কি হয়েছেটা কি? হয়েছে কি সেটা আপনি বুঝতে পারছেন না? আপনি কিভাবে বুঝবেন? আপনার তো অভাব অনটন নাই। আপনি তো গ্রামের মোড়ল, আপনার তো ভালোভাবেই দিন কাটছে। না খেয়ে মরছি আমরা, সে ব্যাপারে আপনার খোঁজ নেই? এরা যা বলছে একদম সত্যি কথা বলছে। আমার অবস্থাই খারাপ বাবু, ছেলে বউ নিয়ে না খেয়ে মরছি। ওইদিকে কৃষ্ণপুর গ্রামে যথেষ্ট ফসল হয়েছে, টাকা দিয়েও কেউ সেই ফসল কিনতে পারছে না, কারণ পলাশপুর গ্রামের কারোর কাছে তারা বিক্রি করবে না। তখন আমি আপনাদের সবাইকে বলেছিলাম, আপনারা আমার কোনো ধরনের কথা শোনেননি, এমনকি আমার বাবাও শোনেনি। সুরেশ বাবা, তুমি এখন আমাদের বাঁচাও। আমাদের গ্রামে তো দুর্ভিক্ষ পড়েছে। আমি এখন আপনাদের বাঁচাতে কেন যাব? আরে তখন তো আপনারা কেউ আমার কথা শোনেননি, তাই না? ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলে নিই, তারপর আপনাদের জানাবো। সুরেশ না হয়ে অন্য কেউ হলে আমরা কোনো ধরনের কথা শুনতে রাজি হতাম না। শুধু সুরেশ বলেছে বলে আমরা তোমাদের সাথে কথা বলতে এসেছি। কি কথা আছে বলো? আমি বলছিলাম কি, তোমার মুখ থেকে কিছু শুনতে চাই না, যাদের প্রয়োজন তাদের মুখ থেকে শুনতে চাই। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি তোমাদের উপরে। তোমরা আমাদের গ্রামের সবাইকে ক্ষমা করে দাও। আমাদের গ্রাম দুর্ভিক্ষে পড়েছে, মানুষজন খাবারের অভাবে না খেয়ে মরছে। তোমাদের গ্রামে ভালো ফসল হয়েছে, সবাইকে তোমরা সাহায্য করো, এটাই চাই। এটাই শুনতে চেয়েছিলাম। একই সাথে আমাদের গ্রামের সকল বাসিন্দাও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা যেমন ভুল করেছেন আমরাও তেমন করেছি, প্রতিশোধ নিতে চেয়েছি, কিন্তু আপনাদের গ্রামের ছেলে, আপনাদের ছেলে সুরেশ আমাদের চোখ খুলে দিয়েছে। না হলে এখন আমাদেরও আপনাদের মতো অবস্থা হতো।
আপনাদের মধ্যে আমি লক্ষ্য করেছি দুই গ্রামের জমি নিয়ে দ্বন্দ্ব হয়। এখন থেকে আমি দুই গ্রামের মধ্যকার সীমানা উঠিয়ে দিলাম। দুটো গ্রাম মিলে একটি গ্রাম হলো। কারোর কোনো আলাদা প্রাচীর থাকবে না এবং এই মধ্যবর্তী স্থানে হাট বাজার হবে। একটা জিনিস দেখলেন তো, দুই গ্রাম মিলে একটি শিক্ষিত ছেলেই সবকিছু পরিবর্তন করে দিল। আমাদের গ্রামের মানুষজন শুনুন, কৃষ্ণপুর তাদের বাঁধ ভেঙে নিয়েছে, চাষাবাদ করেছে। আমরাও আমাদের বাঁধ ভেঙে নেব, চাষাবাদ করব। যতদিন অবধি চাষাবাদ না হবে ততদিন আমরা জিনিস বিক্রি করব। কারোর যদি খারাপ অবস্থা থাকে তাকে ঋণ দেব, সে পরে ফসল ফলিয়ে পরিশোধ করবে। কৃষ্ণপুর গ্রামের মানুষের কাছে আমরা চির